হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমরা আমাদের ইকোনমিক্স সিরিজের পার্ট 1 কভার করব। অলরেডি আমরা সাবজেক্ট ওয়াইজ হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স কভার করে ফেলেছি। সব আমরা ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। তোমরা প্লেলিস্ট দেখলে প্লেলিস্টে সব সাবজেক্ট ওয়াইজ ভিডিওস অ্যাভেলেবেল আছে। এবং তোমরা যদি পুরো ওভারঅল প্রিপারেশন কেমন চেক করতে চাও নিজের, সেই জন্য আমাদের জিকে রিভিশন সিরিজ আছে। প্রত্যেকটা ভিডিওতে 50টা করে কোশ্চেন্স আছে। অলরেডি 12খানা পার্ট আপলোড আছে, 600+ কোশ্চেন সেখানে কভার করা আছে। তো তোমরা পুরো ভিডিওগুলো দেখে নিও পরীক্ষার আগে। তোমাদের প্রিপারেশন কেমন আছে, প্রিপারেশন লেভেল জানার জন্য এটা খুব হেল্পফুল হবে। চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আজকে আমরা ইকোনমিক্সের দেখব। এটা ইকোনমিক্সের পার্ট ওয়ান। এখানে আমরা 50টা কোশ্চেন্স কভার করব। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইকোনমিক্সের ফার্স্ট কোশ্চেন। দেখো কি লেখা আছে। ভারতের জাতীয় আয় পরিমাপ কে করেন? প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ কে করেন? এর উত্তর হচ্ছে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি 1867 থেকে 1868 সালে ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেন। ঠিক আছে, তখন ভারতের মাথাপিছু জাতীয় আয় কত ছিল? তখন ভারতের মাথাপিছু জাতীয় আয় ছিল হচ্ছে 20 টাকা। 20 টাকা। ঠিক আছে, দাদাভাই নওরোজির আরেক নাম কি ছিল? দাদাভাই নওরোজিকে বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। দাদাভাই নওরোজিকে কি বলা হতো? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, দাদাভাই নওরোজির আরেক নাম ছিল গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। চলো নেক্সট কোশ্চেন দেখছি। নেক্সট কোশ্চেন হচ্ছে বর্তমান ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? বলছে বর্তমান ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? এর উত্তর হচ্ছে এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বর্তমান ভারতের জাতীয় আয় পরিমাপ করে জিডিপির মাধ্যমে। জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পরিমাপের মাধ্যমে আমাদের দেশের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় পরিমাপ করে। ঠিক আছে, এটি কোন কোন ইয়ে দ্বারা পরিচালিত হয়? এটি তৈরি হয় মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স দ্বারা পরিচালিত হয়। আগে এই কাজটা কে করতো? আগে করতো সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, যা বর্তমানে এনএসএসওর সাথে মিশিয়ে, মানে সিএসও এনএসএসওর সাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে এনএসও। ঠিক আছে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, MOSPI, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এই ডিপার্টমেন্ট এটি পরিচালিত করে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে ভারতের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? তো ভারতের জিডিপিতে টার্সিয়ারি সেক্টর বা পরিষেবা খাতের অবদান সবচেয়ে বেশি। মানে 3 রকমের সেক্টর হয়। একটাকে বলে প্রাইমারি সেক্টর, একটাকে বলে সেকেন্ডারি সেক্টর, একটাকে বলে টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি সেক্টর মানে হচ্ছে পরিষেবাগত খাত। ঠিক আছে, তো ভারতের জাতীয় আয়ে কৃষির অবদান কমলেও পরিষেবা সেক্টর বা সার্ভিস সেক্টরের অবদান এখন বর্তমানে সবচেয়ে বেশি। এখন হচ্ছে টার্সিয়ারি সেক্টর কন্ট্রিবিউট করে 53 থেকে 55% অফ আওয়ার ন্যাশনাল ইনকাম। 53 থেকে 55% পর্যন্ত আমাদের টার্সিয়ারি সেক্টর কন্ট্রিবিউট করে। প্রাইমারি সেক্টর বলতে কি বোঝায়? প্রাইমারি সেক্টর বলতে বোঝায় হচ্ছে প্রাথমিক খাত বা কৃষিকে। কৃষিকে বোঝায় হচ্ছে প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর বলতে বোঝায় হচ্ছে শিল্পকে। এবং টার্সিয়ারি সেক্টর বলতে বোঝায় হচ্ছে পরিষেবাকে। ঠিক আছে, বা সার্ভিস সেক্টর। ঠিক আছে, এবার সার্ভিস সেক্টরের ভেতর কী কী পড়ে? ব্যাংক, আইটি কোম্পানিজ, ট্রান্সপোর্টেশন, এইসব জিনিস হচ্ছে টার্সিয়ারি সেক্টরের পার্ট। ঠিক আছে, তাই বর্তমানের ভারতের অর্থনীতিকে কী বলা হয়? সার্ভিস ড্রিভেন ইকোনমি। সার্ভিস ড্রিভেন ইকোনমি। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের কর্মসংস্থানে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? ভারতের কর্মসংস্থানে প্রাইমারি সেক্টরের অবদান সবচেয়ে বেশি।
সবচেয়ে বেশি ইনকাম করে হচ্ছে টারশিয়ারি সেক্টর, মানে সবচেয়ে বেশি আয় জেনারেট করে, কিন্তু সবচেয়ে বেশি মানুষ কাজ করে হচ্ছে প্রাইমারি সেক্টরে। ঠিক আছে, জিডিপিতে অবদান কম হলেও ভারতের অর্ধেকের বেশি মানুষ, মোর দ্যান 50% পপুলেশন, এখনও জীবিকার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। সেই জন্য 50%-এর বেশি মানুষ প্রাইমারি সেক্টরে কাজ করে। 50%-এর বেশি মানুষ হচ্ছে প্রাইমারি সেক্টরে কাজ করে। কর্মসংস্থানে সবচেয়ে বেশি অবদান হচ্ছে অ্যাগ্রিকালচার সেক্টর বা প্রাইমারি সেক্টরের, অ্যাগ্রিকালচার সেক্টর বা প্রাইমারি সেক্টরের। ঠিক আছে, নেক্সট দেখো, হিন্দু গ্রোথ রেট কথাটি কে প্রথম ব্যবহার করেন? হিন্দু গ্রোথ রেট এই কথাটি প্রথম ব্যবহার করেন অধ্যাপক রাজকৃষ্ণা। অধ্যাপক রাজকৃষ্ণা 1950 থেকে 1980-র মধ্যে, স্পেসিফিকলি বললে 1970-র দশকে, ভারতের ধীর মানে স্লো যেভাবে জিডিপি বৃদ্ধি হচ্ছিল, তখন ভারতের জিডিপি স্প্রেড কত ছিল? জিডিপি বাড়ছিল 3.5% রেটে। 3.5% রেটে জিডিপি গ্রোথ রেট ছিল হচ্ছে 3.5%। তো এই স্লো রেটটাকেই ডিনোট করার জন্য, তিনি একটা কথা ইউজ করেন, সেটাকেই বলা হয় হিন্দু গ্রোথ রেট। হিন্দু গ্রোথ রেট বা হিন্দু রেট অফ গ্রোথ। ঠিক আছে, এই শব্দটি পরে অর্থনীতিবিদরা ভারতের অর্থনীতিকে বোঝাতে, অর্থনীতির স্থবির হালকে বোঝাতে ইউজ করেছিল। ঠিক আছে, ভারতের ধীর অর্থনৈতিক বৃদ্ধির হারকে বোঝাতে, প্রায় 3.5% বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। কে ব্যবহার করে? অধ্যাপক রাজকৃষ্ণা। 1970-এর দশকে, স্পেশালি 1950 থেকে 1980 পর্যন্ত, ইন্ডিয়ার যে স্লো জিডিপি রেট ছিল সেটাকে ডিনোট করতে এই কথাটি ইউজ করেছিল। নেক্সট দেখো, কোন বছরকে ভারতের জনসংখ্যার ইতিহাসে মহাবিভাজনের বছর বা ইয়ার অফ গ্রেট ডিভাইড বলা হয়? 1921 সালকে ইয়ার অফ গ্রেট ডিভাইড বলা হয়। ঠিক আছে, 1921 সাল কেন? 1921 সালের আগে ভারতের জনসংখ্যার বৃদ্ধি অনিয়মিত এবং ধীর ছিল। ঠিক আছে, 1921 সালের পর জনসংখ্যা বৃদ্ধি প্রথমের দিকে কী ছিল? অনিয়মিত এবং ধীর। ঠিক আছে, 1921 সালের আগে। এবং 1921 সালের পরে জনসংখ্যার বৃদ্ধি নিরবিচ্ছিন্ন এবং দ্রুত হয়। সেই জন্য এটাকে, এই বছরটাকে 1921-কে টার্নিং পয়েন্ট অফ পপুলেশন গ্রোথ অফ ইন্ডিয়া বলা হয়। টার্নিং পয়েন্ট অফ পপুলেশন গ্রোথ অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, 1911 থেকে 1921-এর দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কী ছিল? নেগেটিভ। এর আগে কী ছিল? নেগেটিভ, এবং এর পরে নিরবিচ্ছিন্ন, দ্রুত এবং পজিটিভ হয়। সেই জন্য এই বছরটাকে কি বলা হয়? টার্নিং পয়েন্ট অফ পপুলেশন গ্রোথ অফ ইন্ডিয়া। ঠিক আছে, উত্তর হচ্ছে 1921 সাল। নেক্সট দেখো কি বলছে, মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি বলতে বোঝায় হচ্ছে সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান, মানে পাবলিক প্লাস প্রাইভেটকে বোঝায় হচ্ছে, পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরের দুই সেক্টরের পাশাপাশি কাজ করাকে বোঝা হচ্ছে মিশ্র অর্থনীতি। ভারত একটি মিশ্র অর্থনীতির দেশ, যেখানে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি উদ্যোগ একই সাথে কাজ করে। ঠিক আছে, যেমন উদাহরণ হচ্ছে, আমরা যদি ব্যাংকিং সেক্টরে দেখি, আমাদের এখানে পাবলিক সেক্টর ব্যাংকও আছে, মানে সরকারি ব্যাংকও আছে, এবং প্রাইভেট সেক্টরের ব্যাংক আছে। ঠিক আছে, তাই সেই দুই রকম ব্যাংকই মানুষকে সার্ভ করে পাশাপাশি ইকোনমিকে হেল্প করছে। সুতরাং এটা হচ্ছে এক প্রকার মিক্সড ইকোনমির এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট দেখো, এটা একটা মিক্সড ইকোনমি। ধরো আরেকটা জিনিস দেখে নাও, মাইক্রো ইকোনমি বলতে কি বোঝায়? মাইক্রো ইকোনমিক্স বলতে বোঝায় হচ্ছে, মাইক্রো ইকোনমিক্স মানে হলো ব্যক্তি, পরিবার বা ছোট ফার্মের অর্থনৈতিক আচরণ নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে কি বলা হয়? ব্যক্তি
পরিবার বা ছোট কোনো ফার্মের অর্থনৈতিক আচরণ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় মাইক্রো ইকোনমি। অর্থনৈতিক আচরণ নিয়ে যে স্টাডি করা হয় তাকে কি বলা হয়? মাইক্রো ইকোনমি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ক্লোজড ইকোনমি বা রুদ্ধ অর্থনীতি বলতে কি বোঝায়? ক্লোজড ইকোনমি বলতে বোঝায় যেখান থেকে কোনো আমদানি হয় না, কোনো রপ্তানিও হয় না, মানে যেই দেশ থেকে কোনো পণ্য বাইরেও যায় না এবং কোনো বাইরের দেশের পণ্যও সেখানে আসে না, সেই যে ইকোনমিকে বলা হয় ক্লোজড ইকোনমি। এরকম পৃথিবীতে ক্লোজড ইকোনমির উদাহরণ এখনকার দিনে খুবই কম। তার মধ্যে একটা স্পেশাল উদাহরণ হচ্ছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া নর্থ কোরিয়াতে জেনারেলি বাইরের কোনো পণ্য ভেতরেও আসে না এবং ভেতরের কোনো পণ্য বাইরেও যায় না। ওরা নিজেদের মধ্যে যা উৎপাদন করে তাতেই ওরা নিজেদের ডেলি লাইফ লিড করে। ঠিক আছে, এই হচ্ছে আংশিকভাবে নর্থ কোরিয়া হচ্ছে ক্লোজড ইকোনমির উদাহরণ। এই ধরনের অর্থনীতিতে অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক কোনো সম্পর্ক থাকে না। ঠিক আছে, আর ওপেন ইকোনমি কাদের বলে? ওপেন ইকোনমি যাদের বলে যারা ঠিক উল্টোটা, বাইরের দেশ থেকে পণ্য আমদানিও করে আর রপ্তানিও করে, মানে বাইরের দেশ থেকে পণ্য আসেও এবং আমাদের দেশ থেকেও পণ্য বাইরে যায়। এই রকম ইকোনমিকে বলা হয় ওপেন ইকোনমি। পৃথিবীর ম্যাক্সিমাম দেশই হচ্ছে ওপেন ইকোনমি, যেমন হচ্ছে ইন্ডিয়া, ইউএসএ, চায়না, সব দেশই হচ্ছে ওপেন ইকোনমি। ঠিক আছে, নেক্সট দেখো, মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম কিভাবে বার করা হয়? মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম বার করা হয় জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে। ঠিক আছে, এটি একটি দেশের মানুষের গড় আয় এবং জীবনযাত্রার মানকে নির্ধারণ করে। ধরো, পার ক্যাপিটা ইনকাম বলতে বোঝায় টোটাল পপুলেশনকে, টোটাল আয় দিয়ে, টোটাল ইনকামকে, টোটাল দেশের যত ইনকাম সেটাকে টোটাল পপুলেশন দিয়ে ডিভাইড করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। ধরো সাপোজ আমাদের দেশের টোটাল ইনকাম যদি হয় 100 টাকা আর টোটাল জনসংখ্যা যদি 20 হয়, 20 দিয়ে 100কে ভাগ করলে পাওয়া যায় 5, তাহলে 5 টাকা হচ্ছে প্রতি মানুষের পার ক্যাপিটা ইনকাম হবে তখন। ঠিক আছে, পার ক্যাপিটা ইনকাম। ঠিক আছে, নেক্সট দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটি কে তৈরি করেন? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কে তৈরি করেন? এর উত্তর হচ্ছে মেহবুব উল হক। 1990 সালে পাকিস্তানি অর্থনীতিবিদ মেহবুব উল হক এবং অমর্ত্য সেন এই সূচকটি তৈরি করেন, যা এখন বর্তমানে ইউএনডিপি প্রকাশ করে। ইউএনডিপির পুরো কথা কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, ইউএনডিপি কি রিলিজ করে? এইচডিআই এর পুরো কথা কি? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, এইচডিআই প্রধানত তিনটি বিষয়ের ওপর কাজ করে। সেই তিনটি বিষয় কি কি? একটা হচ্ছে স্বাস্থ্য, সেকেন্ড হচ্ছে শিক্ষা এবং থার্ড হচ্ছে আয়। এই তিনটে জিনিসের উপর ক্যালকুলেট করে এইচডিআই তৈরি হয়, হেলথ প্লাস এডুকেশন প্লাস ইনকাম। ঠিক আছে, এর মান কত থেকে কতর মধ্যে হয়? 0 থেকে 1-এর মধ্যে হয়। 0 থেকে 1-এর মধ্যে হয়। 1-এর কাছাকাছি থাকলে সেটা হচ্ছে উন্নত দেশ এবং 0-র কাছাকাছি থাকলে তা হচ্ছে অনুন্নত দেশ। মানে যত বেশি স্কোর হবে তা তত বেশি ভালো। ঠিক আছে, এটি একটি স্ট্যাটিস্টিক্যাল ইন্ডেক্স বা পরিসংখ্যানগত সূচক। নেক্সট দেখো, ভারতে পঞ্চবার্ষিকীর পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানের কনসেপ্ট নেওয়া হয়েছিল ইউএসএসআর থেকে, সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছিল হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কনসেপ্ট। ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টার্ট হয় 1951 সালে। ঠিক আছে, 1951 সালে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান রোল আউট হয়েছিল। ঠিক আছে, এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে সোভিয়েত ইউনিয়নের অনুকরণে এটি ভারতে নেওয়া হয়। ঠিক আছে, নেক্সট দেখো,
কোশ্চেন নাম্বার 12 বলছে, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি? ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর তৈরি? এর উত্তর হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি। এই পরিকল্পনায় মূলত কৃষি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে, হ্যারড ডোমার মডেল হচ্ছে ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল। ঠিক আছে, এখানে কৃষি এবং সেচের উপর বিশাল জোর দেওয়া হয়েছিল। কৃষি এবং সেচের ওপর জোর দেওয়া হয়েছিল এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বা ইকোনমিক স্টেবিলিটি আনার চেষ্টা করা হয়েছিল। তিনটে মেইন পয়েন্ট হচ্ছে, একটা কৃষি ও সেচের উপর জোর দেওয়া হয়েছিল, একটা হচ্ছে ইকোনমিক স্টেবিলিটি আনা হয়েছিল, এবং থার্ড হচ্ছে দুর্ভিক্ষ বা খাদ্য সংকট মেটানোর চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর তৈরি? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর তৈরি? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মহলেনবিশ মডেল বা মহলেনবিশ মডেলের উপর তৈরি। অধ্যাপক পিসি মহলেনবিশের দ্বারা এই মডেলে ভারী শিল্পায়নের ওপর জোর দেওয়া হয় বা হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ওপর জোর দেওয়া হয়। ঠিক আছে, ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং এই হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর জোর করেই আমাদের বর্তমানে যত সব ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এইসব কোম্পানিগুলো আছে, কোল ইন্ডিয়া, এইসব তখনই তৈরি হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মডেলের উপর ভিত্তি করেই। ঠিক আছে, নেক্সট দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে গ্যাডগিল যোজনাও বলা হয়? এর উত্তর হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে 1961 থেকে 66-এর মধ্যে যেটা হয়েছিল তাকে গ্যাডগিল যোজনা বলা হয়, কারণ এই পরিকল্পনাটি ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ এবং খরার কারণে তার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, এখানে এই পরিকল্পনায় কোনো মডেল ছিল না, নো মডেল। আগের দুটো যেমন দেখলাম আমরা মডেল ছিল, এখানে কোনো মডেল লক্ষ্য করার উন্নতির চেষ্টা করা হয়নি। এখানে মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ভারতকে আত্মনির্ভর করা বা সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভর বানানো, কারণ অলরেডি অনেকগুলো যুদ্ধ হয়ে গেছিলো, সেজন্য ভারতকে আত্মনির্ভর বানানো এবং ভারী শিল্প ও কৃষির সমন্বয় ঘটানো। আগের দুটো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা ছিল সেই দুটোকে সমন্বয় ঘটানো এবং ইকোনমিক গ্রোথ অর্জন করা, এই ছিল হচ্ছে এই যোজনার বা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেইন লক্ষ্য। নেক্সট বলছে, ভারতে প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি কোন সময়কালকে বলা হয়? তো ভারতে প্ল্যান হলিডে বলা হয় 1966 থেকে 1969-এর ভেতরকার সময়কে। এই সময়ে তৃতীয় পরিকল্পনার ব্যর্থতার পর, তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতার পর পরপর 3 বছর 1966, 67, 1967-68 ও 1968-69 এই তিনটে আর্থিক বর্ষে কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা রোল আউট করেনি। তখন ইয়ারলি প্ল্যান ফলো করা হয়েছিল। এই তিনটে ইয়ারলি প্ল্যানকে বা এই তিনটে সময়কে প্ল্যান হলিডে বলা হয়। ঠিক আছে, প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি বলা হয়। 1965 সালের ভারত পাক যুদ্ধের পর তীব্র খাদ্য সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা দেখা যায়। সেই জন্য এই সময় কোনো পূর্ণাঙ্গ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়নি, বরং বার্ষিক পরিকল্পনা চালু করা হয়েছিল। এই জন্য এই সময়কে প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো,
নেক্সট কোয়েশ্চেন বলছে গরিবি হাটাও এই স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? গরিবি হাটাও এই স্লোগানটি বা গরিবি হাটাও এই স্লোগানটি দেওয়া হয়েছিল হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ঠিক আছে, এটা হচ্ছে পঞ্চম না, চতুর্থ হবে। এই স্লোগানটি দেওয়া হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1969 থেকে 1974-এ, ঠিক আছে। ইন্দিরা গান্ধী এই স্লোগানটি দিয়েছিলেন। ওই পরিকল্পনার উদ্দেশ্য ছিল হচ্ছে দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরতার ওপর জোর দেওয়া, ঠিক আছে। এই স্লোগানটি 1971-এর যে ইলেকশন ক্যাম্পেইন ছিল সেখানে বিশাল পপুলার ছিল, ঠিক আছে। এখানে ইনকাম ইনইকুয়ালিটির উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে, এবং গরিব মানুষের উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার, এটা অ্যান্সার হবে ফোর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট দেখো রোলিং প্ল্যান কোন সালে প্রবর্তিত হয়? রোলিং প্ল্যান কোন সালে প্রবর্তিত হয়? রোলিং প্ল্যান প্রবর্তিত হয় 1978 সালে। জনতা পার্টি সরকার পঞ্চম পরিকল্পনাটি 1 বছর আগেই বাতিল করে রোলিং প্ল্যান চালু করেছিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 1974 থেকে 79 পর্যন্ত, কিন্তু জনতা সরকার মোরারজি দেশাইয়ের নেতৃত্বে 1978-এই এটাকে ক্যান্সেল করে দিয়ে কি চালু করেছিল? রোলিং প্ল্যান, ঠিক আছে। রোলিং প্ল্যান মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা সরকার এটি চালু করতে করেছিল এবং এই মডেলের ধারণা বা কনসেপ্টকে দিয়েছিল, এই মডেলের কনসেপ্ট দিয়েছিল হচ্ছে প্রফেসর গুন্নার মিডল এই ধারণার প্রভাব দিয়েছিল, ঠিক আছে। এখানে একটি নির্দিষ্ট 5 বছরের স্থির পরিকল্পনা রেখে প্রতি বছর পরিকল্পনা পরিবর্তন করা হয় এবং নতুন করে তার সংশোধন করা হয়। এটা 5 ইয়ার প্ল্যান না, এটা 1 ইয়ার প্ল্যান, ঠিক আছে। যদিও এই ব্যবস্থা বেশি দিন চালু ছিল না, আবার 1980 সাল থেকে 1978 থেকে 1980 ধরে নাও, এখানে কতগুলো অর্থবর্ষ হচ্ছে? 1978-79 একটা অর্থবর্ষ এবং 79-80 এই দুটো অর্থবর্ষে রোলিং প্ল্যান হয়েছিল। আবার 1980 থেকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ফিরে যাই, ঠিক আছে। আবার 1980 থেকে আমরা 5 ইয়ার প্ল্যানেই ফিরে যাই। নেক্সট দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের যদি এরকম সাবজেক্ট ওয়াইজ পিডিএফ দেখার হয় বা সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আনসার দেখা হয়, সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট অ্যাভেলেবেল আছে। আর তোমাদের ওভারঅল যদি জিকের কত প্রিপারেশন সেটা দেখা হয় তার জন্য প্লেলিস্ট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। জিকের প্লেলিস্টে এক একটা ভিডিওতে আমরা 50টা করে কোশ্চেন্স কভার করি সব সাবজেক্ট মিলিয়ে, তো তোমরা সেই প্লেলিস্টটা পরীক্ষার আগে একবার দেখে নিও, ঠিক আছে। আর কোনো সাবজেক্ট ওয়াইজ স্পেসিফিক ডাউট থাকলে বা স্পেসিফিক উইকনেস লাগলে তখন সাবজেক্ট ওয়াইজ তোমরা প্লেলিস্টটা দেখে নিও। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18 বলছে কোন পরিকল্পনা ভারতে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নাবার্ড প্রতিষ্ঠা হয়? কোন পরিকল্পনায় ভারতে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নাবার্ড প্রতিষ্ঠা হয়? ঠিক আছে, তো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নাবার্ড প্রতিষ্ঠা হয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1982 সালের 12 জুলাই শিবরামন কমিটির সুপারিশে নাবার্ড প্রতিষ্ঠা হয়। নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নাবার্ডের হেডকোয়ার্টার অবস্থিত লখনৌতে। তো 1982 সালে শিবরামন কমিটির সুপারিশে 12 জুলাই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাবার্ড তৈরি হয়, ঠিক আছে। নাবার্ড কাদের কন্ট্রোল করে? যত রিজনাল অ্যান্ড রুরাল ব্যাংক আছে ভারতে, মানে গ্রামীণ ব্যাংক আছে, সব গ্রামীণ ব্যাংকে কন্ট্রোল করে কে? নাবার্ড, ঠিক আছে। নেক্সট দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে ইন্ডিকেটিভ প্ল্যানিং বলা হয়?
তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে ইন্ডিকেটিভ প্ল্যানিং বলা হয়? তো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1992 থেকে 1997 পর্যন্ত হয়েছিল, তাকে ইন্ডিকেটিভ প্ল্যানিং বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 11th 5-year প্ল্যানের মূল লক্ষ্য ছিল হচ্ছে দ্রুত ও অধিক অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। ঠিক আছে, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2007 থেকে 2012 ইমপ্লিমেন্ট হয়েছিল। ঠিক আছে, এর মূল লক্ষ্য ছিল দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলকভাবে অর্থনৈতিক উন্নয়ন। শুধুমাত্র জিডিপি বাড়ানো নয়, শুধুমাত্র জিডিপির উপর ফোকাস করা নয়, সব স্তরের মানুষ যাতে সব রকমের সুবিধা পায়, সব স্তরের মানুষ সব সুবিধা যাতে পায়। ঠিক আছে, সেই জিনিসটাকে কি বলে? অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। তার কয়েকটা বেসিক পার্ট হচ্ছে, 1 নম্বর হচ্ছে দারিদ্র ও বেকারত্ব কমানো, আরেক নম্বর হচ্ছে কৃষি উন্নয়ন, আরেকটা হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন, আরেকটা হচ্ছে আয়ের বৈষম্য কমানো, মানে ইনকামের ইনইকুয়ালিটিটা কমানো। এটাকেই বলা হয় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বা ইনক্লুসিভ গ্রোথ। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের দ্বাদশ এবং শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? ভারতের দ্বাদশ এবং শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা রোল আউট হয়েছিল 2012 থেকে 2017, এবং 2017 পর পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্যান্সেল হয়ে কি তৈরি হয়? নীতি আয়োগ। নীতি আয়োগ। ঠিক, নেক্সট দেখো, এখানে কি লেখা আছে? 2012 থেকে 2017 এর থিম ছিল ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। এরপর পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাতিল করা হয়। এটা ছিল শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং 2015 সালে এই পরিকল্পনা শেষ হয়ে গিয়ে তার জায়গায় নীতি আয়োগ আসে, এবং নীতি আয়োগ অ্যাক্টিভ হয় 2017 থেকে। ঠিক আছে, নেক্সট দেখো, প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়েছিল? প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়েছিল? প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 15ই মার্চ 1950-এ। এটি একটি অসাংবিধানিক মানে নন কনস্টিটিউশনাল এবং পরামর্শদাতা মানে অ্যাডভাইসারি সংস্থা ছিল। ঠিক আছে, যার পদাধিকার বলে চেয়ারম্যান হতেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সবসময় পাওয়ার চেয়ারম্যান হতো কার? ডিফ্যাক্টোভাবে, বা পদাধিকার বলে চেয়ারম্যান হতো প্ল্যানিং কমিশনের। ঠিক আছে, প্রথম চেয়ারম্যান কে ছিল? প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু নিশ্চয়ই প্রথম চেয়ারম্যান ছিল। ঠিক আছে, চালু হয়েছিল 15ই মার্চ 1950। নেক্সট দেখো, ন্যাশনাল ডেভেলপমেন্টাল কাউন্সিল বা এনডিসি কবে গঠিত হয়? এনডিসি গঠিত হয় 6th আগস্ট 1952-তে। 6th আগস্ট 1952-তে ন্যাশনাল ডেভেলপমেন্টাল কাউন্সিল বা এনডিসি গঠিত হয়। ঠিক আছে, প্ল্যানিং কমিশনের তৈরি করা পরিকল্পনাগুলিকে চূড়ান্ত অনুমোদন করা ছিল হচ্ছে এনডিসির প্রধান কাজ। এনডিসির প্রধান কাজ কী ছিল? প্ল্যানিং কমিশন যেগুলো সেট করছে সেগুলোকে চূড়ান্ত অনুমোদন দেওয়া, মানে ফাইনাল অ্যাপ্রুভ করা। ঠিক আছে, রাজ্য এবং কেন্দ্র এবং অন্য কাজগুলো কী ছিল? রাজ্য এবং কেন্দ্রের মধ্যে, স্টেট এবং সেন্টারের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং উন্নয়ন নীতি নিয়ে আলোচনা করা। উন্নয়ন নীতি নিয়ে, ডেভেলপমেন্টাল নীতি নিয়ে আলোচনা করা। নেক্সট দেখো, নীতি আয়োগ কবে গঠিত হয়? নীতি আয়োগ গঠিত হয় 1 জানুয়ারি 2015। 1 জানুয়ারি 2015-তে প্ল্যানিং কমিশনকে বাতিল করে নীতি আয়োগ তৈরি হয়। প্ল্যানিং কমিশনের জায়গায় নীতি আয়োগ তৈরি হয়। প্ল্যানিং কমিশনকে বাতিল করলো এবং নীতি আয়োগ তৈরি হলো। নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়? নীতি আয়োগের চেয়ারম্যান হয় হচ্ছে প্রধানমন্ত্রী। নীতি আয়োগের চেয়ারম্যান ডিফ্যাক্টোভাবে কে হয়? প্রধানমন্ত্রী। সুতরাং বর্তমান চেয়ারম্যান এবং প্রথম চেয়ারম্যানকে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী হচ্ছে নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান। ঠিক আছে, নেক্সট দেখো, নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী যে হয় সেই নীতি আয়োগের চেয়ারম্যান হয়, আমরা এক্ষুনি দেখলাম। তো নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। ঠিক আছে, এটি ভারতের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। নেক্সট কোশ্চেন দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1 এপ্রিল 1935-এ। 1934 সালের আরবিআই অ্যাক্ট বা আরবিআই অ্যাক্ট 1934 দ্বারা আরবিআই অ্যাক্ট 1934 দ্বারা হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে এটি প্রতিষ্ঠা হয় এবং এর ন্যাশনালাইজেশন কবে হয়? ন্যাশনালাইজেশন বা রাষ্ট্রায়ত্তকরণ হয়, ন্যাশনালাইজেশন হয় হচ্ছে 1949-এ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজেশন হয় 1949-এ। ঠিক আছে, এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে, হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। এবং আরবিআইয়ের বর্তমান গভর্নরের নাম কি? আরবিআই বর্তমান গভর্নরের নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। এই ইনফরমেশনগুলো সবকটাই খুব ইম্পর্টেন্ট। তো তোমরা যদি চ্যানেলটা ভালো, এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট দেখো, নেক্সট বলছে আরবিআই জাতীয়করণ কবে হয়? আরবিআই জাতীয়করণ হয় বা ন্যাশনালাইজেশন হয় আমরা বললাম 1949। তো 1949-এ 1 জানুয়ারি 1949-এ আরবিআই প্রতিষ্ঠার সময় কী ছিল? একটা বেসরকারি সংস্থা ছিল। স্বাধীনতার পরে একে ভারত সরকার অধিগ্রহণ করে, যেটাকে এই বললে হয় ন্যাশনালাইজেশন বা রাষ্ট্রায়ত্তকরণ, ন্যাশনালাইজেশন। নেক্সট দেখো, আরবিআই প্রথম ভারতীয় গভর্নর কে ছিল? আরবিআই প্রথম ভারতীয় গভর্নর কে ছিল? আরবিআই প্রথম ভারতীয় গভর্নর ছিল হচ্ছে সিডি দেশমুখ। ঠিক আছে, এবং প্রথম গভর্নর কে ছিল? অসবর্ন স্মিথ, অসবর্ন স্মিথ। কিন্তু প্রথম ভারতীয় গভর্নর ছিল হচ্ছে দেশমুখ। ঠিক আছে, তার সময়কাল ছিল হচ্ছে 1943 থেকে 49। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতে সমস্ত 1 টাকার নোট ও কয়েন কে ইস্যু করেন? ভারতে সমস্ত 1 টাকার নোট ও কয়েন, 1 টাকার নোট এবং সমস্ত কয়েন্স ইস্যু করে হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি। ফাইন্যান্স সেক্রেটারির মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে ইস্যু করা হয় এবং সই থাকে হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি বা অর্থ সচিবের, আরবিআই গভর্নরের নয়। আরবিআই গভর্নরের সই থাকে 2 টাকার নোট থেকে শুরু করে এক্সট্রা যে মানে আরও ওপরে যে নোটগুলো হয় সব নোটে সই থাকে হচ্ছে আরবিআইয়ের গভর্নরে। ঠিক আছে, নেক্সট দেখো, রেপো রেট কি? রেপো রেট হচ্ছে যে সুদের হারে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে স্বল্প মেয়াদি ঋণ দেয়, সেটাই হচ্ছে রেপো রেট। বাণিজ্যিক ব্যাঙ্ক বলতে কি বোঝায়? যেই ব্যাঙ্কগুলো পাবলিকের সাথে ডিল করে, সাধারণ জনতার সাথে ডিল করে, যেমন ধরো এসবিআই, পিএনবি, এইচডিএফসি, এইসব ব্যাঙ্ককে কি বলা হয়? বাণিজ্যিক ব্যাঙ্ক বা কমার্শিয়াল ব্যাঙ্ক। এরা যখন টাকার দরকার হয় তখন আরবিআইয়ের কাছে যায়, গিয়ে কিছু টাকা ঋণ হিসাবে নেয়। তখন যে ইন্টারেস্ট রেটটা পে করে সেই ইন্টারেস্ট রেটটার নামই হচ্ছে রেপো রেট। বর্তমান রেপো রেট কত? 5.25%। ঠিক আছে, রেপো রেট দ্বারা আরবিআই কি করে? বাজারে মুদ্রার যোগান দেয়, মানে বাজারে মুদ্রার যোগান দেয়, দিয়ে ইনফ্লেশন কন্ট্রোল করে বা মুদ্রাস্ফীতি কন্ট্রোল করে, ইনফ্লেশন কন্ট্রোল করে। নেক্সট দেখো, রিভার্স রেপো রেট বলতে কি বোঝায়? যে সুদের হারে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলির থেকে টাকা ধার নেয়, ঠিক এই প্রসেসটার উল্টো প্রসেসটাই হচ্ছে রিভার্স রেপো রেট। আরবিআই যখন যেই সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর থেকে টাকা ধার নেয় তখন রিভার্স রেপো রেট। যখন বাজারে টাকার পরিমাণ বেশি হয়ে যায় তখন আরবিআই কি করে? তা আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর থেকে টাকা ধার নেয়, যাতে অতিরিক্ত টাকা মার্কেট থেকে শুষে নিতে পারে। ঠিক আছে, সেই জন্য এটাকে রিভার্স রেপো রেট বলা হয়। রেপো রেট যখন বাণিজ্যিক ব্যাঙ্ক ধার নিচ্ছে, যেটা জেনারেলি হয়, এবং উল্টোটা হচ্ছে রিভার্স রেপো রেট। ঠিক আছে, বর্তমানে এই রিভার্স রেপো রেটের বদলে আরবিআই এসটিএফ ইউজ করে। এসটিএফ হচ্ছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি। নেক্সট দেখো,
সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও কি? ক্যাশ রিজার্ভ রেশিও বলতে বোঝায় বাণিজ্যিক ব্যাংকগুলি মোট জমার যে নির্দিষ্ট অংশ আরবিআইয়ের কাছে নগদে রাখতে হয় সেটাকেই বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও। সিআরআর বাড়ালে ব্যাংকগুলির ঋণ দেওয়ার ক্ষমতা কমে যায়। ধরো তুমি একটা সাধারণ মানুষ, তোমার এসবিআইতে অ্যাকাউন্ট আছে, তুমি এসবিআইতে গিয়ে 100 টাকা জমা করলে, সেই জমার মধ্যে 4 টাকা বা 3 টাকা কিছু একটা ফিক্সড রেট এসবিআইকে আরবিআইয়ের কাছে অ্যাজ অ্যাজ সিকিউরিটি রেখে দিতে হয়। ঠিক আছে? এই যে টাকাটা রাখছে সেই টাকাটাকে কি বলা হয়? সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভে রাখা হয়, সেই জন্য এর নাম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। তো এটা কেন রাখা হয়? এটা রাখার দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে সিকিউরিটি দেওয়ার জন্য, যাতে কোনো দিন যদি ব্যাংক ডুবেও যায় মিনিমাম এই টাকাটা যাতে কাস্টমার ফেরত পায়। এবং সেকেন্ড হচ্ছে বাজারে ঋণ দেওয়ার ক্ষমতা কন্ট্রোল করার জন্য। পুরো টাকাটাই যদি ঋণ দিয়ে দেয় তাহলে বাজারের ঋণের হার কমে যাবে, সেই জন্য ঋণ দেওয়ার ক্ষমতা যাতে কন্ট্রোলে থাকে সেই জন্য আরবিআই সিআরআর মেনটেন করে। সিআরআর কে ঠিক করে? আরবিআই ঠিক করে। সিআরআর কম বা বেশি করে বাজারে ঋণ দেওয়ার ক্ষমতা কন্ট্রোল করে হচ্ছে আরবিআই। নেক্সট দেখো, এসএলআর বা স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও বলতে কি বোঝায়? এসএলআর বা স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও বলতে বোঝায় হচ্ছে ব্যাংকগুলিকে তাদের মোট জমার যে নির্দিষ্ট অংশ নিজের কাছে সোনা বা সরকারি সিকিউরিটি হিসাবে রাখতে হয় সেটাকে বলা হয় এসএলআর। এসএলআর জেনারেলি সিআরআর এর থেকে অনেক বেশি হয়। ঠিক আছে? এবং এসএলআর বলতে কি বোঝায়? তুমি ধরো একটা 100 টাকার নোট ব্যাংকে গিয়ে জমা করলে, এসবিআইতে গেলে গিয়ে জমা করলে। তো এসবিআই আগে কি করছিল? 3 থেকে 4 টাকা আরবিআইয়ের কাছে রাখছিল, সেটাকে আমরা কি বললাম? সিআরআর। ঠিক একইভাবে এসবিআই এই 100 টাকা থেকে 20 টাকা, 15 থেকে 20 টাকা নিজের কাছেই গোল্ড বা সরকারি ডিপোজিট বা বন্ডের ফর্মে জমা রেখে দেবে। মানে এই টাকাটা এসবিআই কাউকে লোন দিতে পারবে না। তো এই টাকাটাকে কি বলা হয়? স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। ঠিক আছে? সেটা একইভাবে আর্থিক স্থিতিশীলতা বা ইকোনমিক স্টেবিলিটি বজায় রাখতে ইউজ করা হয়। ঠিক আছে? এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট রেশিওর নাম হচ্ছে এনডিটিএল। এর পুরো কথাটা জেনে রাখো। এনডিটিএল বলতে বোঝায় হচ্ছে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। তো বর্তমানে আমরা এই ধরনের দেখলাম 100 টাকার মধ্যে 3 থেকে 4 টাকা সিআরআর রাখলো এবং 100 টাকার মধ্যে 15 থেকে 20 টাকা এসএলআর রাখলো। তো এই পুরো টাকাগুলো বাদ দেওয়ার পর যেই টাকাটা বাঁচছে, ধরো 70 টাকা বাঁচলো, সেই 70 টাকাই এসবিআই গিয়ে অন্য কাউকে লোন দিতে পারে। ঠিক আছে? আর এই বাকি টাকাটা নিজের কাছে এবং আরবিআইয়ের কাছে সঞ্চিত থাকলো, সেটা সিকিউরিটি হিসাবে থেকে গেল। ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি? ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়ালাইজড ব্যাংক। ঠিক আছে? 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করি কি নাম রাখা হয়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে? বর্তমানে এর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে মুম্বাইতে। এবং বর্তমানে সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক যদি বলে, মানে বেসরকারি ব্যাংক, সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংক হচ্ছে, এটা হচ্ছে পাবলিক সেক্টর হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর ব্যাংকের নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক। ঠিক? নেক্সট দেখো, ভারতে প্রথমবার 14টি বড় বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ কবে হয়েছিল? ভারতে প্রথমবার 14টি বড় ব্যাংকের জাতীয়করণ হয়েছিল 1969 সালের 19 জুলাই। 14টি বড় ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। ইন্দিরা গান্ধীর শাসনকালে যে সমস্ত ব্যাংকের আমানত 50 কোটি টাকার বেশি ছিল তাদেরই জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করা হয়েছিল। ঠিক আছে? 19 জুলাই 1969-এ।
ঠিক আছে। এবং দ্বিতীয়বার জাতীয়করণ হয়েছিল হচ্ছে এই যে এখানেই আছে, দ্বিতীয়বার জাতীয়করণ হয়েছিল 6টি ব্যাংকের 1980 থেকে 1980 সালের 15ই এপ্রিল। এইবার যেসব ব্যাংকের আমানত বা ক্যাপিটাল 200 কোটি টাকার বেশি ছিল তাদের জাতীয়করণ করা হয়। তাহলে প্রথমবার 14টা, পরের বার 6টা, টোটাল 20টা ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। নেক্সট দেখো, আরআরবি বা রিজনাল রুরাল ব্যাংক বা আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়? আরআরবি প্রতিষ্ঠা হয় 2 অক্টোবর 1975-এ। 2 অক্টোবর 1975-এ রিজনাল এবং রুরাল ব্যাংকস অ্যাক্ট দ্বারা, আরআরবি অ্যাক্ট দ্বারা, আরআরবি অ্যাক্ট অফ 1975 দ্বারা, আরআরবি অ্যাক্ট অফ 1975 দ্বারা গ্রামীণ এলাকার ঋণ প্রদানের জন্য নরসিংহম কমিটির সুপারিশে এটি তৈরি করা হয়। এবং গ্রামীণ এলাকায় কৃষক, শ্রমিক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদান ছিল হচ্ছে আরআরবির প্রধান উদ্দেশ্য। আরআরবির প্রথম আরআরবি কি? ভারতের প্রথম আরআরবির নাম হচ্ছে আরআরবির নাম হচ্ছে প্রথমা ব্যাংক, প্রথমা ব্যাংক। ঠিক আছে। এবং এটি 1975 সালে সৃষ্টি হয় এবং আরআরবিকে কে রেগুলেট করে? যেমন নর্মাল কমার্শিয়াল ব্যাংকে রেগুলেট করে হচ্ছে আরবিআই, ঠিক একইভাবে যেমন আরবিআই রেগুলেট করে, ঠিক একইভাবে আরআরবিদের রেগুলেট করে হচ্ছে নাবার্ড হচ্ছে আরআরবিদের রেগুলেট করে। ঠিক আছে। নেক্সট দেখো, মুলতুবি ঋণ বা নন পারফর্মিং অ্যাসেট কাকে বলা হয়? যে ঋণের আসল বা সুদ 90 দিনের বেশি ধরে বকেয়া থাকে তাকে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট বলা হয়। এনপিএ বৃদ্ধি ভারতীয় ব্যাংকের একটি বড় সমস্যা। যেমন ধরো, ব্যাংক কোনো বি পার্সনকে 100 টাকা ঋণ দিল, সেই 100 টাকার উপর 1 টাকা বা 2 টাকা সুদ হলো। এই সুদটা 90 দিন ধরে, এই সুদটা বা আসল যে কোনো একটা জিনিস 90 দিন ধরে রিপে হলো না, মানে পেমেন্ট এলো না বা ইএমআই পেলো না ব্যাংক, তখন এই লোনটাকে কি বলা হবে? তখন এই যে 100 টাকার লোন ছিল সেটাকে বলা হবে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট। ঠিক আছে। নেক্সট দেখো, এবার এনপিএ জেনারেলি 3 ধরনের হয়, একটুখানি জেনে রাখো। প্রথম বলা হয় সাবস্ট্যান্ডার্ড, তারপরে বলা হয় ডাউটফুল, লাস্টে বলা হয় লস অ্যাসেট। যত সময় যায় এনপিএ আস্তে আস্তে লস অ্যাসেটের দিকে এগিয়ে যায়। ঠিক আছে। নেক্সট দেখো, ব্যাংকিং লোকপাল বা ব্যাংকিং অম্বাডসম্যান প্রকল্পটি কে পরিচালনা করে? তো এই ব্যাংকিং লোকপাল বা ব্যাংকিং অম্বাডসম্যান প্রকল্পটি পরিচালনা করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। ঠিক আছে। গ্রাহকদের ব্যাংকিং সংক্রান্ত অভিযোগগুলি দ্রুত এবং বিনামূল্যে সমাধানের জন্য আরবিআই এই প্রকল্পটি চালু করেছিল। এখানে ব্যাংক গ্রাহকরা অ্যাকাউন্ট রিলেটেড কোনো সমস্যা, এটিএম ডেবিট কার্ড রিলেটেড কোনো সমস্যা এবং লোন সংক্রান্ত কোনো সমস্যা এই নিয়ে কমপ্লেন করতে পারে। কার কাছে? আরবিআইয়ের কাছে। আরবিআইয়ের কোথায়? আরবিআই অম্বাডসম্যান বা লোকপালে। ঠিক। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 40 বলছে সেবি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা করা হয়? তো সেবি প্রতিষ্ঠা হয় 1992 সালে। 1992 সালে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়। কেন প্রতিষ্ঠা হয়? স্টক মার্কেটকে রেগুলেট করতে বা শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য 1992 সালে সেবি অ্যাক্ট দ্বারা এটি আইনি ক্ষমতা লাভ করে। এবং এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে মুম্বাইতে। ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি? ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ নাম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই। এটি 1875 সালে প্রতিষ্ঠা হয় এবং এটি এশিয়ারও প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। এর সূচকের নাম বা ইন্ডেক্সের নাম হচ্ছে সেন্সেক্স। তো বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের নাম কি? সেন্সেক্স। এবং একইভাবে ভারতের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জের নাম হচ্ছে এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এরও হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত।
এর ইন্ডেক্সের নাম হচ্ছে নিফটি। এর ইন্ডেক্সের নাম হচ্ছে নিফটি, যাতে ভারতের 50টি কোম্পানি থাকে এবং সেন্সেক্সে ভারতের 30টি কোম্পানিকে নিয়ে সেন্সেক্স তৈরি হয়। নেক্সট দেখো, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন কাদের সবচেয়ে বেশি ক্ষতি করে? মুদ্রাস্ফীতি ক্ষতি করে হচ্ছে সবচেয়ে বেশি স্থির আয়ের মানুষ, মানে ফিক্সড স্যালারি ইনকাম যাদের, তাদের ফিক্সড স্যালারিড ইনকাম যাদের তাদের, এবং পাওনাদারদের। কিভাবে ক্ষতি করে? পাওনাদারদের বা ক্রেডিটার্স যারা হয় তাদের। যেমন ধরো, সাপোজ, মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় আগে দেখো। মুদ্রাস্ফীতি বলতে বোঝায় জিনিসের দাম বেড়ে যাওয়া। ধরো কোনো জিনিসের দাম আগের মাসে 100 টাকা ছিল এবং বর্তমানে সেটা 110 টাকা হয়ে গেছে। এবার দুটো সিনারিও ভাবো। তুমি ধরো স্যালারিড পার্সন, তোমার আগের মাসেও ইনকাম ছিল 1000 টাকা বা 10,000 টাকা, এখনও 10,000 টাকাই রয়েছে, কিন্তু সেই জিনিসটার দাম তো 10 টাকা বেড়ে গেল না, সুতরাং তোমার পারচেসিং পাওয়ার কমে গেল। এইভাবে তুমি ইম্প্যাক্টেড হলে। আর একইভাবে দেখো, ক্রেডিটার্স, তুমি ধরো কাউকে 1000 টাকার লোন দিয়েছিলে, তুমি 1000 টাকার লোন দিয়েছিলে 2 মাস আগে, এবং তুমি যে ইএমআই পাবে সেই ইএমআইটা অলরেডি ফিক্সড হয়ে আছে, ঠিক আছে, কিন্তু বর্তমানে জিনিসের দাম বেড়ে গেছে, সুতরাং তুমি যে ইএমআই পাবে সেটা বর্তমান বাজারে তার দাম কমে গেল। সেই একইভাবে মুদ্রাস্ফীতি এই দু ধরনের মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। নেক্সট দেখো, স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝায়? স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝায়? স্ট্যাগফ্লেশন বলতে বোঝা হচ্ছে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বা স্থবির অর্থনীতির সহাবস্থান। যেখানে যেখানে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব একসাথে অবস্থান করে, সেই জিনিসটাকেই স্ট্যাগফ্লেশন বলে। এটি অর্থনীতির একটি অত্যন্ত খারাপ অবস্থা, যেখানে জিনিসের দাম বাড়তে থাকে কিন্তু বৃদ্ধি থমকে যায় এবং লোকের এমপ্লয়মেন্ট হয় না। এমপ্লয়মেন্ট নেই কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, সেই জিনিসটাকে কি বলা হয়? স্ট্যাগফ্লেশন। নেক্সট দেখো, ফিয়াট মানি বলতে কি বোঝায়? ফিয়াট মানি বলতে কি বোঝায়? ফিয়াট মানি হচ্ছে সরকার দ্বারা অনুমোদিত মুদ্রা যার কোনো নির্দিষ্ট মূল্য নেই। কাগজের নোটগুলি হচ্ছে ফিয়াট মানি। কাগজের নোটের নির্দিষ্ট কোনো মুদ্রা নেই, ঠিক আছে, মূল্য নেই। যেমন ধরো, তোমাকে একটা ইন্ডিয়ার যদি কারেন্সি দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ইন্ডিয়ার কারেন্সি দিয়ে দেওয়া হয়, সেটাকে নিয়ে গিয়ে যদি বলা হয় ইউএসএতে ইউজ করতে, ঠিক আছে, তুমি ইউএসএতে সেটাকে ইউজ করতে পারবে না। সেই জন্য কাগজের নোটের মুদ্রার কোনো মূল্য নেই। সেই জন্য কাগজের নোটের কোনো মুদ্রার কোনো মূল্য নেই বলেই একে বলা হয় ফিয়াট মানি। কিন্তু ধরো তোমাকে সোনা দিয়ে দেওয়া হলো, ইন্ডিয়াতে খানিকটা তোমাকে গোল্ড দিয়ে দেওয়া হলো, তুমি যদি সেটা ইউএসএ নিয়ে যাও এবং পৃথিবীর যেখানেই নিয়ে যাও সেখানেই তুমি ইউজ করতে পারবে। সেই জন্য সোনা বা রূপা হচ্ছে ফিয়াট মানির উদাহরণ না, ঠিক আছে। নেক্সট দেখো, নাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা দেখেছি নাবার্ডের সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য শীর্ষ ঋণ প্রদানকারী সংস্থা হচ্ছে নাবার্ড। নেক্সট দেখো, নাবার্ড কাদের কন্ট্রোল করে? নাবার্ড রিজনাল এবং রুরাল ব্যাংককে বা গ্রামীণ ব্যাংককে কন্ট্রোল করে। নেক্সট দেখো, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ভারতে কবে কার্যকর হয়? তো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি কার্যকর হয় 1 জুলাই 2017-তে। এটি এক প্রকারের ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। এটি এক দেশ এক কর বা ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের আন্ডারে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 101, মানে 101 নম্বর তোমার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা জিএসটি তৈরি করা হয়েছিল, ঠিক আছে। কবে তৈরি করা হয়েছিল? 1 জুলাই 2017, 101st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে। এতে সব রকমের ভারতের ইনডাইরেক্ট ট্যাক্স যেমন ভ্যাট, সার্ভিস ট্যাক্স, এক্সাইজ ডিউটি, এগুলো এক করে। এটিকে প্রবর্তন কে করে? নরেন্দ্র মোদী সরকার। এবং জিএসটির কত রকমের স্ল্যাব হয়? জিএসটি জেনারেলি 4 রকমের স্ল্যাব হয়: 5%, 10%, 12% এবং 5%, 12%, 18% অ্যান্ড 28%। এই 4 রকমের স্ল্যাব হয় জিএসটি। নেক্সট কোশ্চেন,
দেখো বলছে কি, জিএসটি বিলটি কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পাস হয়? আমরা বললাম 101 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি বিল পাস হয়েছিল। প্রথম কোন রাজ্যে ইমপ্লিমেন্ট হয়েছিল? আসাম রাজ্যে। আসাম রাজ্যে ইমপ্লিমেন্ট হয়েছিল। নেক্সট দেখো, জিএসটি কাউন্সিলের সভাপতিত্ব কে করেন? জিএসটি কাউন্সিলের সভাপতিত্ব করা হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার যে হয় সেই জিএসটি কাউন্সিলের সভাপতিত্ব করেন। তিনি জিএসটির হার নির্ধারণ এবং অন্যান্য নীতিগত সিদ্ধান্ত এই কাউন্সিলে নিয়ে থাকেন। নেক্সট দেখো, কোন করটি একটি প্রত্যক্ষ করের বা ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ? ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ হচ্ছে আয়কর এবং কর্পোরেট কর। এরা হচ্ছে ইনকাম ট্যাক্স, হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। কেন ডাইরেক্ট ট্যাক্স বলা হয়? ধরো তুমি স্যালারি পেলে, সাপোজ ধরো তুমি 10,000 টাকা স্যালারি পেলে, সেখান থেকে 100 টাকা অ্যাজ ইনকাম ট্যাক্স কেটে নিয়ে, অলরেডি কেটে নিয়ে তোমাকে 9,900 টাকা নেট স্যালারি দেওয়া হয়। সুতরাং এই ট্যাক্সটা অলরেডি কেটে নেওয়া হয় আগের থেকে, সেই জন্য এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। ঠিক আছে। আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আগে তুমি ইনকাম করে নাও, পরে জিনিস কেনার সময় বা ইউজ করার সময় তখন ট্যাক্স দিতে হয়, ডাইরেক্টলি দিতে হয় না, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। যেমন জিএসটি, ধরো তুমি সেই 9,900 টাকা বা 10,000 টাকা দিয়ে একটা টিভি কিনলে, তখন তোমাকে 5% 500 টাকা অ্যাজ জিএসটি পে করতে হলো। সুতরাং এটাও এক প্রকার ট্যাক্স, এটাকে বলা হয় তখন ইনডাইরেক্ট ট্যাক্স। নেক্সট দেখো, লাস্ট কোয়েশ্চেন, অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনকে কে নিয়োগ করে? তো অর্থ কমিশনকে নিয়োগ করা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী আর্টিকেল নাম্বার 280 দ্বারা অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনকে নিয়োগ করে। ঠিক আছে। তো এই ছিল আমাদের ইকোনমিক্সের পার্ট 1-এর 50টি কোশ্চেন। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও ভিডিওটা, অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও চ্যানেলে এরকম আরও আগে অনেক ভিডিও পাওয়ার জন্য। অলরেডি আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এবং পলিটির কোশ্চেন্সগুলো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সগুলো কভার করা আছে। সেই প্লেলিস্টটা চ্যানেলেই অ্যাভেলেবেল আছে, দেখে নিও। এবং তোমরা যদি পুরো ওভারঅল তোমাদের প্রিপারেশন কেমন সেটা জানতে চাও, ওভারঅল প্রিপারেশনের জন্য জিকে রিভিশন সিরিজে প্রত্যেকটা পার্টে 50টা করে কোশ্চেন্স কভার করা হয়। সেইগুলোও চ্যানেলে 12টা পার্ট অলরেডি অ্যাভেলেবেল আছে, 600+ কোশ্চেন্স কভার করা আছে। পুরো সিরিজটা একবার এক্সামের আগে ভালো করে দেখে নিও। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। বাই।